বেড়েছে চালের দাম, আলু, পেঁয়াজ, রসুনের বাজার চড়া। বাড়তি শুল্ক ও ভ্যাটে অসম প্রতিযোগিতা, নীতি সহায়তার অভাবে বিকশিত হচ্ছে না দেশীয় প্রসাধনী শিল্প। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ঘোষণার ট্রাম্পের টিকা বিরোধী কেনেডি হচ্ছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। নিত্যপণ্যের বাজারে কোনো সুখবর নেই, বেড়েছে চালের দাম। এদিকে সপ্তাহের ব্যবধানে আলু, পেঁয়াজ ও রসুনের বাজারও চড়া, তবে কিছুটা কমেছে কাঁচা মরিচের চাল। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। কোনোভাবেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। আমনের মৌসুমের শুরুতেই বেড়েছে সব ধরনের চালের দাম। মোটা চাল কেজিতে 75 টাকা থেকে 77 টাকা, কেজিতে 5 টাকা বেড়েছে নাজির শাইলের দাম। বর্তমানে 28 চাল, ভালো মানের 28 চাল 60 টাকা কেজি কেনা পড়ে পাইকারি। তো এক কেজিতে ধরুন আগের তুলনায় 8 টাকা বাড়ছে। পেঁয়াজের ঝাঁঝ আরও বেড়েছে, কেজিতে ফের বেড়েছে 10 টাকা। দেশি পেঁয়াজ 150 টাকা, আমদানি করা পেঁয়াজ 110 টাকা। বেড়েছে রসুনের দাম, কেজিতে 10 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 70 টাকায়। ইন্ডিয়ান পেঁয়াজ গত সপ্তাহে বেড়েছে 105 টাকা, 110, এইবার সপ্তাহে 120 টাকা, কেজিতে 10 টাকা বেড়েছে। আর রসুন বিক্রি করছি আপনার গত সপ্তাহ 220 টাকা, এই সপ্তাহ 230 টাকা, 10 টাকা বেড়েছে। বাজারে পর্যাপ্ত আলু এবং পেঁয়াজ আছে, কিন্তু দাম ছাড়তেছে না ওরা। তবে কিছুটা স্বস্তি শীতের সবজিতে। গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। লাউ ছিল আগে গত সপ্তাহে 60 থেকে 70 টাকা পাওয়া যাচ্ছে। সব ধরনের শাক ছিল 30 থেকে 25 টাকা দিয়ে, সপ্তাহে 15 টাকা পাওয়া যাচ্ছে পার পিস। টমেটো ছিল 200 টাকা কেজি, এখন হচ্ছে 140 টাকা কেজি। প্রতিটি পণ্যের দ্রব্যমূল্য বেড়েই চলছে, প্রতিদিন বেড়ে চলছে। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা, তবে কিছুটা দমেছে ডিমের দাম। সোনালী মুরগিটা এখন 310-20, দেশি 560, 550, ব্রয়লার 200। আগের দামে বিক্রি হচ্ছে মাছ, গরু ও খাসির মাংস। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের হিলিতে 2 দিনের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 4 টাকা করে। 2 দিন আগেও প্রতি ডজন ডিম 140 টাকা করে বিক্রি হলেও এখন তা বেড়ে বিক্রি হচ্ছে 144 টাকায়। পুষ্টির চাহিদা মেটানোর খাবার ডিমের দাম বাড়ায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। এদিকে হিলি বাজারের বিক্রেতারা জানান 2 দিন ধরে আবারও ডিমের দর বাড়তির দিকে। এছাড়া মোকামগুলো থেকে চাহিদা মতো ডিম সরবরাহ করছে না। বিপুল সম্ভাবনা থাকলেও নীতি সহায়তার অভাবে বিকশিত হচ্ছে না দেশীয় প্রসাধনী শিল্প। বাড়তি শুল্ক ও ভ্যাটের কারণে অসম প্রতিযোগিতায় পড়ছে দেশীয় শিল্প। অর্থনীতিবিদরা বলছেন, কসমেটিক্স বাজারের শিল্পে বিদ্যমান সম্পূরক শুল্ক ও ভ্যাট স্থানীয় উদ্যোক্তাদের জন্য বৈষম্যের কারণ হবে। তাই দেশীয় শিল্পে বিনিয়োগ আকর্ষণে নীতি সহায়তার তাগিদ দিয়েছেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বাড়ছে প্রসাধনী শিল্পের বাজার। মানুষের সৌন্দর্য সচেতনতা এবং ক্রয় ক্ষমতা বাড়ায় বড় হচ্ছে এ বাজার। দেশি বিদেশি কোম্পানির পুরনো পণ্যগুলোর সঙ্গে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন পণ্য। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবার সাথে সাথে এগিয়ে যাচ্ছে প্রসাধনী শিল্প। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের গবেষণা বলছে, কসমেটিক্স খাতের প্রায় 34,000 কোটি টাকার বাজার রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, 20 থেকে 39 বছর বয়সী নারীর সংখ্যা প্রায় 2,73,00,000। এসব নারীর 70%কে প্রসাধনী সামগ্রীর ক্রেতা বলে বিবেচনা করা হয়েছে গবেষণায়। চুলের জন্য বিভিন্ন রিবন্ডিং ক্রিম, তারপরে ফেয়ার পলিশ, বিভিন্ন মেসেজ ক্রিম, এই টাইপের জিনিস নেওয়া হয়েছে। কসমেটিক্স প্রোডাক্টস অবভিয়াসলি কোনো ভালো ব্র্যান্ডের থেকেই কেনা হয়। লাইট কেসেল পার্টনার্স এবং এলাইট মার্কেট রিসার্চের গবেষণা বলছে, 2020 সালে দেশে স্কিন কেয়ার শিল্পের আনুমানিক বাজারের আকার ছিল $1.23 বিলিয়ন। লোকাল ম্যানুফ্যাকচারাররা এখন প্রচুর পরিমাণে কসমেটিক্স তৈরি করে। তাদের ব্র্যান্ডগুলো
এখন পরিচিত হয়েছে। প্রসাধন শিল্পের প্রসার যদি আমরা আন্তর্জাতিক মানের করতে পারি তাহলে আমাদের পক্ষে যেটা হবে জিডিপিতে আমরা মানে ভালো গ্রোথ হবে। সম্পূরক শুল্ক সহ নানা প্রতিবন্ধকতার কারণে এই সম্ভাবনা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। ট্যারিফ কমিশন তাদের সুপারিশে উল্লেখ করেছে একজন স্থানীয় উৎপাদনকারীকে প্রতি পিসের একক মূল্যের উপর 10% হারে সম্পূরক শুল্ক প্রদান করতে হয়। অবৈধভাবে পণ্য আমদানির কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের বৈধ ব্যবসায়ীরা। সর্বস্তরে 15% শুল্ক নির্ধারণের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। র মেটেরিয়ালস আমদানি করার সময় 15% ভ্যাট দেয়, সেটা যখন ফ্যাক্টরিতে আসে ভ্যালু এডিশনের পরে ভ্যালু এডিশন যতটুকু হয় সেটার উপরে 15% ভ্যাট দেয়। সেটা হোলসেলার কাছে যায়, হোলসেলার যে বেশি দামে কেনে ওইটার উপর 15% ভ্যাট দেয়। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমাদের যে ভ্যাটের যে আইন, ভ্যাটের যে ইমপ্লিমেন্টেশন, এটাতে এই চেইনটা মেনটেন করা যায় না। স্থানীয় শিল্পকে নীতি সহায়তা দিতে মানসম্মত পণ্য উৎপাদনের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। যে হোলিস্টিক নেচারের সুযোগ সুবিধা প্রসাধন শিল্পে দিতে হবে, যেমন ব্যাংকিং এবং আর্থিক খাত থেকে এই পণ্য উৎপাদনের জন্য লোন দেওয়ার দিতে হবে এবং সেই লোন অবশ্যই ফেরতযোগ্য হতে হবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল এনশিওর করার জন্য যারা কর্তৃপক্ষ আছে তারা যেন যথাযথ ব্যবস্থা করেন। ব্যাংকিং এবং আর্থিক খাত সহ সরকারের নীতি সহায়তা বাড়লে কাঙ্ক্ষিত পর্যায়ে এগিয়ে যাবে প্রসাধনী শিল্প। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, চোখ ফেরাবো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নতুন দায়িত্ব কেমন হবে সে অবয়বে ফুটে উঠতে শুরু করেছে এরই মধ্যে। ভোটে জেতার পর থেকে প্রথম জনসম্মুখে দেয়া ভাষণে ঘোষণা দিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার। এদিকে নতুন নিয়োগ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রতিরক্ষা দফতরের বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্তের আভাসও দিয়েছেন ট্রাম্প। আর করোনা টিকাকে প্রাণঘাতী বলা রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। ফ্লোরিডায় আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট এর অনুষ্ঠানে বক্তব্যে একথা জানান ট্রাম্প। নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেয়া প্রথম দীর্ঘ বক্তব্য। যদিও কিভাবে ট্রাম্প যুদ্ধ বন্ধ করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সমর্থকদের উদ্দেশ্যে বলেন অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর ব্যর্থ প্রশাসনকে সাফ করা। এদিকে করোনা টিকাকে প্রাণঘাতী বলা রবার্ট এফ কেনেডি জুনিয়রকেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া ঘোষণায় ট্রাম্প তার নাম ঘোষণা করেন। জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে নিজ প্রশাসনে কাকে কাকে নিয়োগ দেবেন তা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প। এসবের মধ্যেই গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগনের এক ঝাঁক কর্মকর্তাকে বরখাস্তের তালিকা শুরু করেছে ট্রাম্পের অনুগত নীতি নির্ধারকরা। এ তালিকায় রয়েছেন মার্কিন সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও। বিশ্লেষকরা মনে করছেন এমনটা বাস্তবায়ন হলে বেশ বড়সড় ধাক্কা খাবে দেশটির প্রতিরক্ষা বিভাগ। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিয়েছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভয়াল সিডরের 17 বছর পরও হয়নি টেকসই বাঁধ, শঙ্কায় উপকূলের মানুষ। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি। আমার বিরতির পর আবার আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে। শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। সকালে বাগেরহাটের খান জাহান আলী মাদ্রাসা মাঠে নতুন জেলা আমিরের শপথ ও সদস্য সম্মেলনে একথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। এ সময় আমলাদের মধ্যে ফ্যাসিবাদের দোষরা রয়েছে মন্তব্য করে মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার বলেন, সব দলের ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদ হটাতে হবে। একটি গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে 11 থেকে 12 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশে যারা জনগণকে সার্ভ করছেন তাদের প্রায় 7.5 লক্ষ কর্মকর্তা কর্মচারী প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের যারা দোষক ছিল তারাই কাঠগড়ায় বসে আছে। এটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এমন একটা নির্বাচন হওয়া দরকার, আমরা মনে করি এমন একটি সমঝোতার নির্বাচন হওয়া দরকার যে জনমত এবং ভোটের মধ্য দিয়েই
ওই ফ্যাসিবাদী শক্তিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। ভয়াল সিডর দিবস আজ 2007 সালের আজকের দিনে শক্তিশালী ঘূর্ণিঝড় সিডর লন্ডভন্ড করে দেয় দক্ষিণের জনপদ। 17 বছর পরও সেদিনের দুঃসহ সেই স্মৃতি মনে করে আঁতকে ওঠেন উপকূলের মানুষ। বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী সহ উপকূলে রেখে গেছে ভয়াবহ ক্ষতচিহ্ন। এত বছরেও স্বাভাবিক হয়নি স্বজন ও সম্পদ হারানো সেই সব মানুষদের জীবন। টেকসই বাঁধের অভাবে এখনও শঙ্কায় দিন কাটে উপকূলবাসীর। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘড়ির কাঁটায় তখন রাত 10:30। সাগরের জল জমদূতের মতো আছড়ে পড়ে উপকূলের লোকালয়ে। মাত্র 10 মিনিটের জলোচ্ছ্বাসে প্রাণ হারান কয়েক হাজার মানুষ। এত বছর পরও নিহতের সঠিক সংখ্যা পাওয়া যায়নি। সরকারি তথ্য মতে বরগুনায় 1345 জন প্রাণ হারান, নিখোঁজ হন 156 জন। তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা 1600। মারা যায় গবাদি পশু, হাঁস মুরগি। সেদিনের ভয়াবহতা এখনো তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীদের। গাটি বস্তা লই দৌড়ম কুম মেহের কোনো খবর নাই। আমাকে মেয়ের লইয়া ঘুরে ঘুরে লইয়ে তো বাচ্চা উড়াইতে পারি না। হাজারো ফ্যামিলি ছিল ওখানে, তারা ওখান থেকে তারা উৎখাত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাদের বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে। স্থানীয়দের দাবি এত ক্ষয়ক্ষতির মূল কারণ দুর্বল বাঁধ। সিডরের পর হানা দেয় আইলা, নার্গিস, গিরি, রেমাল সহ আরও অনেক ঘূর্ণিঝড়। টেকসই বাঁধের অভাবে এখনো শঙ্কায় ভোগেন উপকূলের মানুষ। তো আমাদের একটা টেকসই মজবুত একটা ভেরিবাদ চাই। আমরা কোনো তেরান বা কোনো নূতন নূতন প্রজেক্ট এগুলো আমরা চাই না। এই বাঙ্গলে সরকার প্রতি বছরই বরাদ্দ দেয়, প্রকৃত বরাদ্দও আসে, কিন্তু বাস্তবে কাজ হয় না। আমাকে যে এই বেরিবাদটা চাই আমরা মজবুত হোক এবং টেকসই হোক। প্রয়োজনীয় বরাদ্দের অভাবে ক্ষতিগ্রস্ত বাঁধ স্থায়ীভাবে নির্মাণ সম্ভব হয়নি বলছে পাবু। আসলে বরগুনায় তো 805 কিলোমিটার বেরিবাঁধ এবং বরগুনার ভিতর দিয়ে 3টা বড় নদী, পায়রা, বিষখালী এবং বলেশ্বর বহমান। তো আসলে এটা তো অনেক সময় সাপেক্ষ, অনেক কস্টলি, অনেক খরচ ব্যয় সাপেক্ষ বিষয়। এটা পর্যায়ক্রমে। বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জে প্রাণ হারান 908 জন। নিখোঁজ হয় অসংখ্য মানুষ। বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা আরও বেশি। স্বজন হারানোর বেদনা ও আর্থিক ক্ষতি ভুলে দাবি ছিল টেকসই বেড়িবাঁধ। উপকূলবাসীর অভিযোগ, নদী শাসন না করেই মোরেলগঞ্জ থেকে শরণখোলা পর্যন্ত 63 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। আজকে কত বছর হয়েছে নদী শাসন দেয় না, এই জন্য বেড়িবাঁধে কোনো কাজ হয়। বেড়িবাঁধ করতে হয় ওই এনজিও ওয়ালারা, সরকারিভাবে কন্ট্রাক্টর আসে, আইয়ে কাজ করে কিরকম ওই 200 বস্তা 500 বস্তা ফালাইয়া সঠিকভাবে কাজ করে না, এই হালাই ছুঁয়ে যায়। এই বেড়িবাঁধটা শক্ত মজবুত কিছু হয় নাই। তবে আবারও ব্লক ধসে পড়ায় প্রাকৃতিক দুর্যোগ শুরু হলেই আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। বেড়িবাঁধ দিয়ে সেনাতে ভাঙ্গের নামে ছেলে মেয়ে লই আমরা কোথায় বসবাস করবো, আমরা থাকতে পারি না। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী শাসনের প্রকল্প অনুমোদন পেলেই শুরু হবে কাজ। আমরা ওখানে নদী শাসনের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। অনুমোদন পেলে আমরা ওখানে যথাযথ ব্যবস্থা নিতে পারব। সিডর কেড়ে নেয় পটুয়াখালীর 677 জনের প্রাণ। লন্ডভন্ড হয় জেলার 55,000 ঘরবাড়ি। বিধ্বস্ত হয়েছিল 900 কিলোমিটার বেড়িবাঁধ ও রাস্তাঘাট। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট 21। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বেড়েছে চালের দাম, আলু, পেঁয়াজ, রসুনের বাজার চড়া। বাড়তি শুল্ক ও ভ্যাটে অসম প্রতিযোগিতা, নীতি সহায়তার অভাবে বিকশিত হচ্ছে না দেশীয় প্রসাধনী শিল্প। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ঘোষণা ট্রাম্পের, টিকা বিরোধী ক্যানেডি হচ্ছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।